নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলী। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। হাসপাতাল হইতে ধনঞ্জয় ফিরিয়া আসিয়াছে। ডান পাটি হাঁটুর নিচ হইতে বাদ গিয়াছে, এখনো ব্যান্ডেজ বাঁধা, তবে ঘা শুকাইয়া আসিয়াছে। আরও কিছুদিন পরে কাঠের পা লাগানো চলিবে। কি পাপে আমার এমন দশা হল যশোদা? পাপ? পাপের কথা না ভাবাই ভালো। সবই ভগবানের ইচ্ছা। ভগবান যা করেন মানুষের বুঝবার উপায় আছে কি কেন করেন? সহ্য করা ছাড়া মানুষের আর উপায় নাই। প্রাণে যে বেঁচে গিয়েছ, এর চেয়ে মরাই ভালো ছিল। ধনঞ্জয় মরে নাই, আধমরা হইয়া গিয়াছে। এ শরীরে আগে জোয়ার ভাটা টের পাওয়া যাইত না। এখন যেন ভাটার সময় কালীঘাটের কাছে আদিগঙ্গার যে অবস্থা যশোদা অনেকবার দেখিয়া আসিয়াছে, সেই রকম হইয়া গিয়াছে ধনঞ্জয়ের চেহারা। দেশে খবর দেবে না? ধনঞ্জয় ভাবে অকর্মণ্য হইয়া সে ঘাড়ে আসিয়া চাপিয়াছে। যশোদা তাই তাড়াতাড়ি দেশে খবর দিয়া তাকে তাড়ানোর ব্যবস্থা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছে। মুখ বাঁকাইয়া সে বলে, তাড়াবার জন্য তর সইছে না, না চাঁদের মা? ধন্য তোমরা শহুরে মানুষ। তুমি বললে সুধীরের সঙ্গে রেলের ইয়ার্ডে কাজ শেখোগে যাও। তোমার জন্য আমার এই সর্বনাশ হল, আর তুমি আমাকে। ধনঞ্জয়ের চোখে জল আসিয়া পড়ে। এত বড় অপবাদের জবাবে যশোদা শান্তভাবে শুধু জানায় যে তাড়ানো দূরে থাক। ধনঞ্জয় এখন যাইতে চাহিলে যশোদা তাকে যাইতে দিবে নাকি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এইখানেই এখন ধনঞ্জয়কে থাকিতে হইবে কিছুকাল। পায়ের ঘা শুকাইয়া যতদিন কাঠের পায়ের ব্যবস্থা না হয়। তারপর সে যদি দেশে যাইতে চায় দেশে চলিয়া যাইবে, আর যদি এখানে কোনো কাজকর্ম করিতে চায় তাও হয়তো যশোদা ঠিক করিয়া দিতে পারিবে। কাজ? আমি আর কি কাজ করতে পারবো যশোদা? কেন পারবে না? কাঠের পা নিয়ে লোকে রোজগার করে খাচ্ছে না? দেশে খবর দেবার কথা বলছিলাম, কাউকে যদি তুমি দেখতে চাও। কে আর আছে দেশে ধনঞ্জয়ের? কাকেই বা সে দেখিতে চাহিবে? এখন আর খবর দিয়া কাজ নাই। ভালো হইয়া রোজগারপাতি করার মতো সুদিন যদি কখনো ধনঞ্জয়ের আসে, আমার দেনাটাও তখন আস্তে আস্তে শোধ করে দিতে পারবে। যশোদার আর সব ভালো। মিষ্টি করিয়া কথা বলিতেও সে জানে। কেবল মাঝে মাঝে এই রকম এক একটা কথা বলিয়া এমন সে প্রাণে আঘাত দেয় মানুষের। এখন প্রাণে আঘাত পাইলেও যশোদার আশ্রয়ে যশোদার অন্নে প্রাণ ধারণ করিয়া থাকিতে থাকিতে কয়েকদিন পরে যশোদার এই কথা মনে করিয়াই লজ্জাটা যে তার কম হইবে, প্রাণে একটু স্বস্তি বোধ করিবে, এসব অবশ্য ধনঞ্জয়ের খেয়াল হয় না। সামান্য একটু সাময়িক মনোকষ্ট দিয়া অনেক দিনের অনেক বেশি মনোকষ্ট নিবারণের এসব উপায়ের সঙ্গে তার পরিচয় নাই। কজন মানুষেরই বা থাকে? সুধীর প্রথমটা ধনঞ্জয়ের কাছে ভেড়ে নাই। ধনঞ্জয় হাসপাতাল হইতে বাড়িতে আসিয়াছে। ২-৩ দিন এটা যেন তার অজানাই রহিয়া গেল। তারপর একদিন সকালবেলা কাজে যাওয়ার আগে মুখে অস্বাভাবিক গাম্ভীর্য আনিয়া আস্তে আস্তে সে ধনঞ্জয়ের ঘরে গেল। কেমন আছো ধনাদা? খাও, বিড়ি খাও একটা। ধনঞ্জয় বিছানায় উঠিয়া বসিয়াছিল। সুধীরের দেওয়া বিড়িটা ধরাইয়া সে বলিল, বসো দিকি ভাই এখানে। তোমাকে একটা কথা শুধুই স্পষ্ট করে, যা হবার তা তো হলো। সব আমার অদৃষ্টের দোষ। গোলমাল টোলমাল আমি আর করব না, মা কালীর দিব্যি। গাড়িটা কে ঠেলে দিয়েছিল বলো দেখি? শুনিতে শুনিতে সুধীরের মুখ বিবর্ণ হইয়া গিয়াছিল, বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল। কে ঠেলে দেবে? কেউ ঠেলে দেয়নি। বড়বাবু নিজে এসে সবাইকে জিজ্ঞেস করে রিপোর্ট দিলে।
সে তো জানি, তুমি নিজে দেখনি কিছু। সুধীর রাগিয়া বলিল, কি বললে? আমি দেখেছি? দেখেও চুপ মেরে আছি? আমি মিথ্যুক? বড়বাবু নিজে এসে। হয়তো একটা কলহ বাঁধিয়া যাইত দুইজনের মধ্যে। যশোদা আসিয়া পড়ায় সেটা আর ঘটিতে পারিল না। যশোদা রাগ করিয়া সুধীরকে বলিল, কাজে যাও তো তুমি। কেমন ধারা মানুষ তুমি? রোগা মানুষটার সঙ্গে ঝগড়া করছো? যাও, এক্ষুনি চলে যাও, একটা কথা নয় আর। ধনঞ্জয়ের সঙ্গে সুধীরের কলহ হইয়া গেলেও বোধহয় এর চেয়ে ভালো ছিল। সোজাসুজি কলহ বিবাদের ঝাঁঝ কতক্ষণ মানুষের মনে থাকে। যশোদা আসিয়া এমন করিয়া বলায় সুধীরের মনে যে জ্বালা ধরিয়া গেল তার ঝাঁঝ সহজে মিটিবার নয়। তার জন্য দরদ ছিল যশোদার মনে। ধনঞ্জয় আসিয়া সে দরদ গাপ করিয়াছিল। এখনো ধনঞ্জয়ের ঠ্যাং কাটা যাওয়ার পরেও এই ধনঞ্জয়কেই যশোদা দরদ করিবে? সে তুচ্ছ হইয়া থাকিবে? কেন এমন হইল? কেন যশোদা তাকে আর পছন্দ করে না? যশোদা ধনঞ্জয়ের সেবা করে, তাকে বাটি ভরা দুধ খাওয়ায়, না বলিতে দরকার মতো তাকে বিড়ি পর্যন্ত কিনিয়া দেয়। অসুখে বিসুখে আরো দু একজনকে এ বাড়িতে সুধীর শয্যাগত হইয়া থাকিতে দেখিয়াছে। সে নিজেও একবার অসুখে ভুগিয়াছিল। তখন যশোদা যেমন সেবা করিয়াছিল, ধনঞ্জয়ের সেবা করার সঙ্গে তার আকাশ পাতাল তফাৎ। অন্য সমস্ত কাজ যেন যশোদার কাছে তুচ্ছ হইয়া গিয়াছে। অন্য সকলের সুবিধা অসুবিধার জন্য তার যেন আগের মতো ভাবনা নাই। ধনঞ্জয়ের সুখ সুবিধার ব্যবস্থা করাটাই যেন তার এখন একমাত্র কর্তব্য। সব সময় সে যেন কেবল ধনঞ্জয়ের কথাই ভাবে, ধনঞ্জয়ের ডাক শুনিবার জন্য উৎকর্ণ হইয়া থাকে। অন্তত দেখিয়া শুনিয়া সুধীরের তাই মনে হয়। দেখাশোনাটা সারাদিন চলে না। সুধীরকে কাজে যাইতে হয়, কিন্তু কল্পনা তো আছে সুধীরের। কাজে যাওয়ার আগে আর কাজে যাওয়ার পরে সে কতটুকু দেখে আর শোনে। ওয়াগানে মাল বোঝাই দিতে দিতে তারই ভিত্তিতে সে অহর্নিশ যশোদার আত্মবিস্মৃত সেবা যত্নের এমন কল্পনা গড়িয়া তোলে যে সত্য সত্যই সেই অনুপাতে ধনঞ্জয়ের সেবা করিয়া থাকিলে 2-4 দিনের মধ্যে যশোদাও শয্যাগ্রহণ করিত, আর তার নিজেরই দরকার হইত সেবার। এই সব দুর্ভাবনায় অন্যমনস্ক হইয়া রাজেনের গালাগালিতে সুধীরের প্রাণান্ত হয়। সুদীর্ঘ সরীসৃপের মতো লম্বা মালগাড়ির এক প্রান্তে ইঞ্জিন আসিয়া ঠেকিলে ওয়াগানের সঙ্গে ওয়াগানের ধাক্কায় যে শব্দ ওঠে তাতে সে চমকাইয়া ওঠে। না, এর চেয়ে তার একটা পা কাটা গেলে যেন ভালো ছিল, অথবা পা কাটার বদলে ধনঞ্জয় যদি একেবারে মরিয়া যাইত। ধনঞ্জয় অবশ্য এখনো মরিতে পারে, কিন্তু লোকটার মরা বাঁচার ভার কি ভগবান সুধীরের হাতে ছাড়িয়া দিবেন একদিন এক মুহূর্তের জন্য? সেদিন তাকে আলগা ওয়াগানটার পাশে দাঁড় করাইয়া রাখিয়া হঠাৎ সুধীরের মাথায় ওয়াগানটা ঠেলিয়া দিবার বুদ্ধি যেমন যোগাইয়া দিয়াছিলেন। এই চিন্তাটা মাথায় আসিলে সুধীরের মুখের ভাব এমন হয় যে বকিতে গিয়া রাজেন পর্যন্ত তাকে কিছু বলিতে সাহস পায় না, কথাগুলি গিলিয়া ফেলে। বাড়ি ছাড়িয়া কাজে আসিতে সুধীরের ভালো লাগে না। নানা ছুতায় সে বাড়িতে বসিয়া থাকিবার চেষ্টা করে। কাজে যাইবে না কেন? কি হইয়াছে সুধীরের? অসুখ হইয়াছে? পেট ব্যথা করিতেছে? বেশ, তবে আর এবেলা সুধীরের কিছু খাইয়া কাজ নাই। তোমার ব্যাপারখানা কিছু ধরতে পারছি না সুধীর। কাজে নাকি ফাঁকি দিচ্ছ আর মেজাজ দেখাচ্ছ, রাজেন বললে। এ তো ভালো কথা নয়। এই কাজটা যদি যায় তোমার, আর কাজ আমি জুটিয়ে দিতে পারবো না বলে রাখছি। না দিলে কাজ জুটিয়ে কাজ করব না। খাইয়া দাইয়া দেরি করিয়া সুধীর সেদিন কাজে গেল বটে। মাঝরাত্রে ফিরিয়া আসিল মাতাল হইয়া। আসিয়া এমন মাতলামি সে আরম্ভ করিয়া দিল, শুধু মদ খাইয়া মাতাল হইয়া যেটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। 20-22 জন কুলি মজুরকে বাড়িতে রাখিয়াও যশোদা তার বাড়িকে এতদিন ঠিক বস্তির পর্যায়ে নামিতে দেয় নাই। সুধীর একাই সেই কাজটা করিয়া দিল। সকলে ভাবিয়াছিল পরদিন যশোদা বোধহয় তাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিবে, কিন্তু যশোদা কিছুই বলিল না। বলার খুব বেশি সুযোগও সে পাইল না, কারণ পরদিন কারো কাছে কিছু না বলিয়া
সুধীর উধাও হইয়া গেল। ফিরিয়া আসিল 3 দিন পরে। তখনও যশোদা তাকে কিছুই বলিল না। কদিন বাহিরে ঘুরিয়া আসিয়া সুধীরের বোধহয় হাওয়া পরিবর্তনের কাজ হইয়াছিল, সেই সঙ্গে মতেরও বোধহয় পরিবর্তন ঘটিয়াছিল। চোরের মতো পলাইয়া গিয়াছিল যশোদার ভয়, ফিরিয়া আসিল যেন লাট সাহেব হইয়া। ভয় নাই, অনুতাপ নাই, মুখ ভার করিয়া থাকা নাই, এ জগতে কাউকে সে গ্রাহ্যও করে না। কৈফিয়ত হিসাবে নয়, নেহাত যেন দয়া করিয়াই যশোদাকে হঠাৎ উধাও হওয়ার কারণটা জানাইয়া দিল। মনটা ভালো ছিল না চাঁদের মা, তাই একবার একটু ঘুরে এলাম। যশোদা বলিল, বেশ করেছ, রাজেনকে বলে দিয়েছি, এবার কিছু বলবে না, আর কিন্তু এরকম পাগলামি করো না কখনো। তোমার জন্যই তো, তুমি আমার সঙ্গে ওরকম করো কেন? যশোদা কথা বলে না। সুধীরের সম্বন্ধে কি করা দরকার এখনো সে ঠিক করিয়া উঠিতে পারে নাই। সুধীর বলিতে থাকে, জানো চাঁদের মা, সেই যেদিন তুমি বললে আমি ভাত পাবো না, কিন্তু পাছে ভাতটি না খেয়ে যাই তার জন্য নিজে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে গেলে, সেদিন টের পেয়েছি সংসারের টাকা বলো, রূপ জৈবন বলো, দরদ ছাড়া সুখ নেই মানুষের। যশোদা রীতিমতো বিব্রত হইয়া বলে, সেদিন টের পেয়েছ? আবেগের মাথায় সুধীর বলিয়া বসে, তুমি বললে তোমার জন্য আমি প্রাণ দিতে পারি চাঁদের মা। প্রাণ তোমাকে দিতে হবে না, নদের চাঁদের বউটা জ্বরে ভুগছে, ওকে একটু ওষুধ এনে দাও দেখি। খানিক পরে খবর আনিতে গিয়া যশোদা দেখিল ঔষধ আনা হইয়াছে, কিন্তু খাওয়ানো হয় নাই। বিছানায় চাঁপার মা কোঁকাইতেছে, ঘরের কোণে চাঁপা আর সুধীর মশগুল হইয়া আলাপ করিতেছে। চাঁপা বলিল, ওষুধটা কবার খাওয়াবো বুঝে নিচ্ছিলাম দিদি। ওষুধটা খাইয়ে গল্প কর চাঁপা, বলিয়া যশোদা চলিয়া আসিল। তারপর হইতে সুধীরকে চাঁপার যেন সর্বদাই দরকার হইতে লাগিল। দুবেলা ডাকিয়া পাঠায়, নিজে আসিয়া সুধীরের সঙ্গে গুজ গাজ ফিস ফাঁস করে। কি যেন একটা ষড়যন্ত্র আরম্ভ করিয়াছে দুজনে। ও বাড়িতে গেলেই যশোদা দুজনকে একসঙ্গে দেখিতে পায়। 2-1বার কালোকেও তাদের সঙ্গে দেখা গেল। 3 জনে হাসি গল্প করিতেছে। কথা বেশি বলিতেছে সুধীর, হাসি চাঁপাই হাসিতেছে বেশি। কালো হাঁ করিয়া শুনিতেছে। যশোদা ওদের এড়াইয়া চলিতে লাগিল। চাঁপা যদি জগৎকে ছাড়িয়া সুধীরের দিকে ঝুঁকিয়া থাকে, যশোদার কিছু বলিবার নাই। নিজের ভালো মন্দ চাঁপা ভালো করিয়াই বোঝে। চাঁপার জন্য সুধীরের দরদ জাগিয়া তার জন্য দরদটা যদি একটু কমে, তাহা হইলেই যশোদা এখন বাঁচে। কিন্তু কিছুতেই কিছু হইল না। যশোদাকে উপেক্ষা করার লক্ষণ সুধীরের দেখা গেল না। কয়েকদিনের মধ্যে চাঁপার সম্বন্ধে তার একান্ত উদাসীনতা দেখা গেল। চাঁপা ডাকিলে সবসময় সে যাইতে চায় না। কেবল চাঁপা যখন কালোকে পাঠাইয়া তাকে বিশেষ দরকারে ডাকিয়া পাঠায়, তখন কালোর সঙ্গে সে মুখ গম্ভীর করিয়া শুনিয়া আসিতে যায় দরকারটা কি, এবং গিয়াই ফিরিয়া আসে অল্পক্ষণের মধ্যে। ধীরে ধীরে আবার যেন তার আগেকার অস্থিরতা ফিরিয়া আসিতে লাগিল। ধনঞ্জয় আর যশোদাকে একসঙ্গে দেখিলেই কোথা হইতে সে আসিয়া উপস্থিত হয়, কিছুতেই নড়িতে চায় না। যশোদাকে একা পাইলেই কাছে বসিয়া আবোল তাবোল গল্প জুড়িয়া দেয়। ধনঞ্জয়ের যত পারে নিন্দা করে। তার জানা একটি স্ত্রীলোকের ওপর ধনঞ্জয়ের কি গভীর অনুরাগ ছিল, সেই গল্প ফেনাইয়া ফাঁপাইয়া এমন করিয়া বলে যে কথাটা সত্য না মিথ্যা জিজ্ঞাসা করারও প্রয়োজন হয় না। তারপর একদিন সুধীর বলে কি, একটা কথা বলি শোনো চাঁদের মা, শুনে রাগ করো না কিন্তু, আমার কোনো কুমতলব নেই, আগেই বলে রাখছি তোমায়। তুমি মস্ত সাধু পুরুষ, শুনি কথাটা। আর তো সুধীর থাকিতে পারে না যশোদাকে ছাড়া। সে যে পাগল হইয়া গেল যশোদার জন্য, তাকে যশোদা দেখিতে পায় না। এমনভাবে আর কতদিন চলিবে? তার চেয়ে এখানকার বাড়িঘর বিক্রয় করিয়া যশোদা চলুক না তার সঙ্গে দূর দেশে, যেখানে তারা দুজনে ঘর বাঁধিয়া পরম সুখে থাকিতে পারিবে।
তুমি ভাবছ আমার চেয়ে বয়স তোমার 2-1 বছর বেশি, চেহারাটা তোমার জবরদস্ত, তোমার জন্যে আমার মন কাঁদতে পারে না। বাড়ি বিক্রির টাকার পরে আমার লোভ? আগেই তো বলেছি তোমাকে আমার কোনো কুমতলব নেই। বেশ, বাড়িঘর থাক তোমার, এমনি চলো তুমি আমার সঙ্গে, আমি রোজগার করে তোমায় খাওয়াবো। কথাটার আকস্মিকতায় যশোদা খানিকক্ষণ হতভম্ব হইয়া থাকে। তারপর বলে, বটে, ফাজলামির আর পাত্তর পেলে না তুমি? তামাশা জুড়েছ আমার সঙ্গে? আসপদ্দা তো কম নয় তোমার। সুধীর ব্যগ্র কণ্ঠে বলে, তামাশা নয় চাঁদের মা, সত্যি তামাশা নয়। মতিদা বলছিল কেউ কোনোদিন তোমায় দরদ দেখায়নি বলে মনটা তোমার বিগড়ে গেছে। কেউ দরদ করলেই ভাবো তামাশা জুড়েছে। কি করলে তোমার বিশ্বাস হবে বলো? আমি তাই করব। তুমি জানো না যশোদা? জানতে চাই না আমি। যাও তুমি, বেরো আমার বাড়ি থেকে, এখনই বেরো। ফের যদি আমার সামনে পড়ো, কিলিয়ে তোমায় নিকেশ করব। কেবল এই কথা কয়েকটি নয়, আরো অনেক কিছু যশোদা অবশ্য তাকে বলিল। যেরকম জোরালো ঝাঁঝালো অকথ্য কথার ফোড়ন না থাকিলে সুধীরের মতো মানুষের পক্ষে বোঝাই কঠিন হয় যে তাকে সত্য সত্যই তিরস্কার করা হইতেছে। তখন দুপুরবেলা। সুধীর সেদিন কাজে যায় নাই। ফতুয়াটা গায়ে দিয়া সুধীর বাহির হইয়া গেল, আর সারাটা দিন রাগে যশোদা গড়গড় করিল। রেলইয়ার্ডের একটা কুলি, সে কাজটা জুটাইয়া দিয়াছে বলিয়া দুবেলা দুটি অন্ন জুটিতেছে, সে কিনা তাকে এমনভাবে অপমান করিতে সাহস পায়। এই কি লাভ হইয়াছে তার কুলি মজুরকে আপন করিতে গিয়া? রাগের প্রথম অবস্থাটা কাটিয়া যাইবার পর বড় দুঃখ হয় যশোদার। একবার চোখে জলও আসিয়া পড়ে। সুধীর কুলি মজুর বলিয়াই যশোদার এতখানি অপমানবোধ বা রাগ বা দুঃখ নয়, সুধীরের প্রেম নিবেদনের ভঙ্গিটাই তাকে বড় যন্ত্রণা দিতেছিল। দুজনে মিলিয়া তারা পালাইয়া যাইবে এ যেন সুধীর প্রার্থনা করে নাই। যশোদাই অনেক দিন হইতে তার পায়ে ধরিয়া সাধিতেছিল। এতদিনে ভাবিয়া চিন্তিয়া সুধীর রাজি হইয়া গিয়াছে। সুধীরের মনের ভাব টের পাইতে যশোদার বাকি ছিল না। কদিন হইতে এই সমস্যাটাই সে মনের মধ্যে নাড়াচাড়া করিতেছিল। ভাবিতেছিল কি উপায় তার এই পাগলামি ঘুচানো যায়। একদিন পোষা কুকুরের মতো পায়ে লুটাইয়া পড়িয়া সে তার ভালোবাসার কথাটা বলিয়া ফেলিতে পারে, এ ভয়ও যশোদার ছিল। কিন্তু এমনভাবে সোজাসুজি এমন একটা প্রস্তাব তার কাছে করিবার সাহস যে সুধীরের পক্ষে হওয়া সম্ভব, যশোদা তা কল্পনাও করে নাই। রাত্রে রান্নার শেষে যশোদা দেখিতে পাইল সুধীর চোরের মতো পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে। ক্ষমা টমা সে চাহিবে না, যশোদা তা জানে। ওসব কায়দা দুরস্ত চালচলন এখনো এদের আয়ত্ত হয় নাই। একটু পরে সুধীর আবার চুপি চুপি বাহির হইয়া গেল। দোকানে খাবার কিনিয়া খাইতে গেল বোধহয়। মাথার মধ্যে কেমন গোলমাল হইয়া যাইতেছিল। পরিষ্কার করিয়া ব্যাপারটা যশোদা বিবেচনা করিয়া দেখিতে পারিতেছিল না। এসব মানুষকে বিচার করা বড় কঠিন। এদের মতো একাধারে এমন বোকাহাবা, পাকা, বজ্জাত, ঝানু, শিশু, কোমল, কঠোর, সাহসী, ভীরু, ভালো আর মন্দ জীব আর হয় না। সুধীরের আসল উদ্দেশ্যটা ধরিতে না পারিয়াই যশোদা বড় অস্বস্তি বোধ করিতেছিল। সুধীরকে সত্যই বিশ্বাস করিয়াছিল যশোদা তার সঙ্গে পালাইয়া যাইতে রাজি হইবে। এরকম একটা বিশ্বাস তার মনে জন্মিল কিসে? যশোদা ধমক দিলে যার মুখ শুকাইয়া যায়, যশোদার স্নেহ মমতার জন্য তার ব্যাকুলতা জন্মিতে পারে, যশোদার সঙ্গে পীড়িত করার শখ হওয়াও তার পক্ষে সম্ভব। কিন্তু এমন একটা ধারণা তার মনে আসে কি করিয়া যে যশোদা তাকে প্রশ্রয় দিবে? কখন আবার সুধীর আসিয়া ঢুকিয়াছিল যশোদা দেখিতে পায় নাই। পরদিন সকালে ঘরের বাহিরে আসিয়া কলতলায় যশোদাকে দেখিয়াই চোরের মতো সুধীর আস্তে আস্তে পালাইয়া যায়। দোষ করিয়া গুরুজনের কাছে ছোট ছেলে যেমন করে। দেখিয়া কে বলিবে এই সেই গোয়ার গোবিন্দ সুধীর, মতির হইয়া যে মিলে মারামারি করিয়াছিল। যশোদাকে কাল যে ডাক দিয়া বলিয়াছিল, চলো গো যশোদা,
আমরা হাত ধরাধরি করে পীড়িত করতে যাই। সারাদিন সুধীরের পাত্তা মিলিল না। সারাদিন যশোদা তারই কথা উল্টাইয়া পাল্টাইয়া মনের মধ্যে নাড়াচাড়া করিতে লাগিল। এক রাত্রেই যশোদার মন শান্ত হইয়া গিয়াছে। নিজের ভাব প্রবণতার মেঘ কাটিয়া যাওয়ায় আর সুধীরের মতো গৃহসুখে বঞ্চিত অশিক্ষিত বর্বর দুর্ভাগাগুলির জন্য তার স্বাভাবিক মমতা ফিরিয়া আসায় এবার ধীরে ধীরে সে সুধীরের পাগলামির মানে বুঝিতে পারে। কবে যেন সুধীর প্রথম টের পাইয়াছিল সংসারের টাকা বলো, রূপ যৌবন বলো, দরদ ছাড়া সুখ নাই। যশোদা যেদিন তাকে ভাত খাওয়ানোর সুযোগ দিতে ছল করিয়া বাড়ির বাহির হইয়া গিয়াছিল, সুতরাং দরদের দাম কষিতে তাকে শিখাইয়াছে যশোদাই। আর মতি যেন কি বলিয়াছে সুধীরকে, পুরুষের ভালোবাসা না পাওয়ায় মনটা বিগড়াইয়া গিয়াছে যশোদার। যশোদার কাছে দরদ চিনিয়া রূপ লাবণ্যের অভাবে পুরুষের ভালোবাসা না পাইয়া যশোদা মনে মনে কাঁদিতেছে জানিয়া সুধীরের পক্ষে এ কথা মনে করা আশ্চর্য কি যে তার মতো জোয়ান বয়সী মানুষের ভালোবাসা পাইয়া যশোদা একেবারে কৃতার্থ হইয়া যাইবে। স্বস্তি বোধ করে যশোদা, মুখে একটু হাসিও তার দেখা দেয়। আহা, সুধীর তবে সত্যই দরদ দেখাইতেছিল। হাতির মতো যে যশোদাকে কেউ চায় না, তাকে সঙ্গে করিয়া পলাইতে চাইয়া সেই একটা মস্ত ত্যাগ স্বীকার করিতেছিল। তার আসল লোভ যে শ্রীমতী যশোদার উপর, সেই রোজগার করিয়া যশোদাকে খাওয়াইবে, এই কথাটায় যশোদার বিশ্বাস জন্মানোর জন্য তাই অমন ব্যাকুল হইয়া পড়িয়াছিল সুধীর। রাত্রে রান্না করিতে করিতে যশোদা ভাবে, না, তার কুলি মজুরেরাই ভালো। এদের যদি আপন না করিবে, আপন হইবে কারা? সত্যপ্রিয়র মতো যারা বড়লোক, অথবা জ্যোতির্বয়ের মতো যারা ভদ্রলোক? বড়লোক, ভদ্রলোক আর ছোট লোক বিগড়াইয়া অবশ্য গিয়াছে সকলেই, তবু অভাবে যারা বিগড়াইয়া গিয়াছে তারা এখনো মানুষ আছে খানিক খানিক। আর এই অবস্থায় জীবন কাটাইয়া খানিক খানিক মানুষ থাকাও যে কি সহজ গৌরবের কথা। সুধীরের মতো একজন করিয়া প্রত্যেক দিন তার সঙ্গে বেয়াদবি করুক, তবুও যশোদা চিরকাল এদেরই ভালোবাসিবে। সারাটা দিন বাহিরে কাটাইয়া রাত্রি প্রায় 10টার সময় সুধীর চুপি চুপি নিজের ঘরে গিয়া ঢুকিয়াছিল। যশোদা হাঁকিয়া বলিল, ও মতি, সুধীরকে ডাকো, ভাত খেয়ে যাক। সুধীরকে রান্নাঘরে খাইতে বসাইয়া যশোদা বলিল, এবারটি ধরলাম না তোমার কথা, আর কিন্তু ওসব বলো না আমায় কোনোদিন। সুধীর মুখ নিচু করিয়া খাইতে থাকে। যশোদা পিঁড়িটা আর একটু সরাইয়া আনিয়া মুখোমুখি বসিয়া বলে, কাজে যাওনি আজ? না। কাল থেকে যেও। রান্নাঘরটি যশোদার পরিষ্কার পরিচ্ছন্ন, কেবল 3টি উনানের ধোঁয়ায় দেয়াল কালিবর্ণ হইয়া গিয়াছে। ধোঁয়ার সঙ্গে লড়াই করিয়া যশোদা পারে না। দোষটা অবশ্য আসলে ধোঁয়ার নয়, মানুষের পেটের। দুবেলা ভাত সিদ্ধ করিতে না হইলে 3টি উনানে দুবেলা আঁচ দেওয়ারও দরকার হইত না, দেওয়ালে এত কালিও জমিত না। ঘর সংসার করার স্বাদ হয়ে থাকলে বিয়ে থা করো একটা। বলো তো, আমি না হয় বিয়েটা দিয়ে দিই তোমার একটা মেয়ে ঠিক করে। সুধীর মাথা নাড়িয়া চুপচাপ খাইয়া যায়। যশোদা বলে, বেশ তো, স্বাদ না হয়ে থাকে আমার কথা রাখবার জন্যই বিয়ে করো। তুমি তো বলছিলে আমার জন্য প্রাণ দিতে রাজি আছো। প্রাণ দেওয়ার চেয়ে বিয়ে করাটা কি কঠিন নাকি? সুধীর চুপচাপ খাইয়া যায়। চাঁপাকে যদি তোমার পছন্দ হয়। সুধীর মাথা নাড়ে। যশোদা বলে, আমি ভাবলাম কি হয়তোবা চাঁপাকে পছন্দ হয়েছে তোমার। এবার সুধীর মুখ তুলিয়া বলিল, কাটা ঘায়ে নুনের ছিটা কেন দিচ্ছ চাঁদের মা? সেদিন এই পর্যন্ত। দিন 3 চুপচাপ থাকিয়া যশোদা আবার অন্যভাবে কথাটা পারিল। চাঁপা বড় কষ্টে দিন কাটাচ্ছে, এমন মায়া হয় মেয়েটাকে দেখলে। তুমি যদি বিয়ে করো ওকে, বড্ড খুশি হব আমি। চাঁপাকে? চাঁপার কি মায়া মমতা কিছু আছে চাঁদের মা? ওর চেয়ে
কালো ঢের ভালো। তারপর যশোদা ঘটকালি করিয়া কালুর সঙ্গে সুধীরের বিবাহ ঠিক করিয়া ফেলিল। বলিল, খরচের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে বাবু, 2 টাকা 4 টাকা করে দিও, কিন্তু যতদিনে হোক শোধ করে দিতেই হবে। তুমি আমার এমন কিছু সাতপুরুষের কুটুম নাও যে তোমার ঘর সংসার পাততে গিয়ে আমি ফতুর হব। একদিনে 2টি বিবাহ হইয়া গেল, সুধীরের সঙ্গে কালুর আর জগতের সঙ্গে চাঁপার। কদিন পরে সত্যপ্রিয় ছোট মেয়ের বিবাহ এখন হইতে গেটে সানাই বাজিতে আরম্ভ করিয়াছে। যশোদার বাড়িতে 2টি বিবাহের সানাই বাজিল শুধু এক সন্ধ্যা। উৎসব হইল একটু অভদ্র রকমের, তবে এমন জমজমার উৎসব হইল বলিবার নয়। রাত 12টার পর মতির তো জ্ঞানই রহিল না। যশোদাকে একাধারে কন্যাকর্তা ও বরকর্তার নারী সংস্করণ হইয়া সমস্ত দায়িত্ব ঘাড়ে নিতে হইল বটে। আমোদ আহ্লাদ সেও করিল না কম। সকলের সঙ্গে এক হইয়া সে মিশিয়া গেল। নেশাটা জমিয়া আসিলে মতি একবার তার গলাটা জড়াইয়া ধরিয়াছিল। হাত ছাড়াইয়া যশোদাকে তাড়াতাড়ি অন্যদিকে চলিয়া যাইতে দেখিয়া সবাই ভাবিয়াছিল সে বুঝি রাগ করিয়াছে। হো মা, খানিক পরে 1 বাটি দুধ আর একটা চামচ আনিয়া সকলের সামনে জোর করিয়া মতিকে শিশুর মতো কোলে শোয়াইয়া যশোদা তাকে 3 চামচ দুধ খাওয়াইয়া ছাড়িল। যশোদা বড় ব্যস্ত, একেবারে সময় পায় না। 2টি বিবাহের হাঙ্গামা চুকিতে না চুকিতে সত্যপ্রিয় মিলে জোরালো ধর্মঘটের আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। সর্বদা যশোদার কাছে লোকজন আসে যায়, তার সঙ্গে পরামর্শ করে, শ্রমিক দলের সভায় গিয়া তাকে বক্তৃতা করিতে বলে। যশোদার পরামর্শের ধরনটা একটু বিচিত্র। খুঁটিয়া খুঁটিয়া সে কেবল প্রশ্নের পর প্রশ্ন করিয়া যায়, অথবা যারা পরামর্শ করিতে আসে তাদের কথা কাটাকাটি মন দিয়া শোনে, তারপর একেবারে মত প্রকাশ করে। এখন করলেও চলেও বিশ্ব, কিন্তু কিছুকাল পরে করলেই ভালো হতো। বক্তৃতা করা সম্বন্ধে হাত জোর করিয়া বলে, হটি মাপ করতে হবে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত ভনিতে করে সাজিয়ে গুজিয়ে বলা আমার কম্য নয়। 2-10 জন এলে কথাবার্তা কইলাম, সে আলাদা, ভাবলে গায়ে কাঁটা দেয়, বক্তিমে করব কি গো। অপরাজিতার সম্বন্ধে জ্যোতির্ময়কে সতর্ক করিয়া দিবে ভাবিয়াছিল, নানা হাঙ্গামায় যাওয়া হয় নাই। মাঝখানে অপরাজিতা আর একদিন তাকে ডাকিয়া পাঠাইয়াছিল। সেদিন তার অবস্থা দেখিয়া সত্য সত্যই যশোদার বড় ভাবনা হইয়াছে। একদিন যশোদা জ্যোতির্ময়ের সঙ্গে দেখা করিতে গেল। বড় ব্যস্ত জ্যোতির্ময়, সত্যপ্রিয়র কন্যার বিবাহ উপলক্ষে প্রীতি উপহারের পদ্য লিখিতেছে। 1টি 2টি নয়, অনেকগুলি। মা বাবা, মাসি পিসি, খুড়া জ্যাঠা, দাদা দিদি, বউ দিদি, ভগ্নিপতি ইত্যাদি নানা সম্পর্কের উপযোগী আশীর্বাদে গুরুগম্ভীর অথবা হাসি তামাশায় হালকা পদ্য লিখিতে হইবে। প্রত্যেক পদ্যের শেষে ভগবানের কাছে প্রার্থনা থাকিবে যে নব দম্পতি যেন সুখী হয়। একটু ক্লিষ্ট দেখাইতেছে জ্যোতির্ময়কে, অসুখী মনে হইতেছে। প্রীতি উপহারের পদ্য লিখিবার পরিশ্রমে নয়, সেই নেকলেসটার জন্য। নেকলেসটা যেন পাইয়া বসিয়াছে জ্যোতির্ময়কে, ক্রমাগত পীড়ন করিতেছে। ভাবিয়া সে কিছু ঠিক করিতে পারে না। সত্যপ্রিয় তাকে এমনভাবে ঠকাইবে কেন? এমন কোনো কথা ছিল না যে কর্মচারীর বউকে তার 1000 টাকা দামের গহনা দিতেই হইবে, না দিলে লোকে নিন্দা করিবে, তাই বাধ্য হইয়া কোনো রকমে সেদিন মান রক্ষা করিতে হইয়াছে। সত্যপ্রিয় অবশ্য বলিয়া দেয় নাই যে 1000 টাকা দামের নেকলেস দেওয়া হইল, কিন্তু সেদিন নেকলেসটির ঝলমলে রূপ দেখিয়া সেই ধারণাই তো সকলের মনে জাগিয়াছিল। লোকের মনে এরকম মিথ্যা ধারণা সৃষ্টির উদ্দেশ্যই যদি সত্যপ্রিয় না থাকিবে, এমন জিনিস সে কেন দিবে প্রথম কয়েকদিনে যা চোখে ধাঁধা লাগাইয়া দেয়, তারপর কয়েক মাসের মধ্যে চাকচিক্য হারাইয়া এমন সস্তা দেখাইতে থাকে? সত্যপ্রিয় ভালো একখানা কাপড় দিতে পারিত, ছোটখাটো সোনার কিছু দিতে পারিত, কিছু না দিয়াও পারিত। একেবারে কিছু না দিলে জ্যোতির্ময় একটু ক্ষুণ্ণ হইত সত্য, কিন্তু সে ক্ষোভ এমন উগ্র হইত না, এমন স্থায়ীও হইত না।
সত্যপ্রিয় দোষ খালনের জন্য কতভাবেই যে ব্যাপারটা জ্যোতির্ময় বিশ্লেষণ করিবার চেষ্টা করিয়াছে। ভাবিয়াছে হয়তো সত্যপ্রিয় জানিত না, নিজে তো দোকানে গিয়া সে জিনিসটি কেনে নাই। এত সব খুঁটিনাটি বিষয়ে নজর দিবার তার সময় কোথায়? একেবারে অপরাজিতার হাতে দিবার সময় 1 মিনিটের জন্য ছাড়া হয়তো জিনিসটা সত্যপ্রিয় ধরেও নাই, চোখেও দেখে নাই। যে জিনিসটা কিনিয়া আনিয়াছে, শেষ মুহূর্তে যে সত্যপ্রিয়র হাতে জিনিসটা তুলিয়া দিয়াছে, সেই হয়তো ঠকাইয়াছে সত্যপ্রিয়কে। নির্ভয় ঠকাইয়াছে, কারণ 2 দিন পরে ফাঁকি ধরা পড়িলেও কেউ তো আর সত্যপ্রিয়কে জিজ্ঞাসা করিতে যাইবে না, আপনি আমার বউকে কত দামের উপহার দিয়েছিলেন? প্রীতি উপহারের পদ্য লিখিতে বসিয়া এই সব কথাই জ্যোতির্ময় ভাবিতেছিল। যশোদাকে দেখিয়া খুশি হইয়া বলিল, এসো চাঁদের মা, সব সময় আসো না কেন বলো তো? সব সময় আসবো কেন? তা ঠিক, সত্যি বলছি চাঁদের মা, তোমার সঙ্গে কথা বলতে এমন ভালো লাগে, এমন সহজভাবে তুমি কথা বলতে পারো, কোনো বিষয় তোমার ন্যাকামি নেই। মানুষের মন রেখে কথা বলতে বলতে প্রাণ বেরিয়ে গেল চাঁদের মা। না বললেই পারেন, সেটা যে সম্ভব নয় যশোদাও খানিক খানিক বোঝে। অন্যভাবে কথা বলিতে জানিলে তো বলিবে, মানুষের মন রাখিয়া কথা না বলিলে বোবা হইয়া থাকিতে হয়। অপরাজিতার কথাটা যশোদা প্রথমে জ্যোতির্ময়ের মন রাখিয়া মোলায়েম করিয়াই বলিবার চেষ্টা করে, কিন্তু জ্যোতির্ময় যেন শুনিয়াও শোনে না, কথাটার গুরুত্ব উপলব্ধি করিতে পারিয়াছে মনে হয় না। তখন যশোদা ভদ্রতা ভুলিয়া যায়, এমন সব কথা শোনায় যে মনে মনে জ্যোতির্ময় রাগিয়া যায়। ভাবে যে কড়া সুরে বলিয়া দেবে কিনা, তার স্ত্রীর ভাবনা যশোদাকে ভাবিতে হইবে না, কিন্তু ভদ্রলোক বলিয়া কিছুই সে বলিতে পারে না, চুপচাপ শুনিয়া যায়। মাঝে মাঝে ভয়, বিস্ময় ও দুর্ভাবনা জানাইতে বরং এই ধরনের মন্তব্যই করে। সত্যি বলছো? এসব তো জানতাম না আমি। ইস, বড় অন্যায় হয়ে গিয়েছে তো। বাপের বাড়ি পাঠিয়ে দিন না। বাপের বাড়ি? তাই তো, বাপের বাড়ি পাঠিয়ে দিলেই তো হয়। কথাটা তো একেবারেই খেয়াল হয়নি আমার। বলিতে বলিতে জ্যোতির্ময় অন্যমনস্ক হইয়া যাবার উপক্রম করে। অন্যমনস্ক হইয়া যাবার উপক্রম করিতে করিতে বলে, তাই দেব, চক্রবর্তী মশাইয়ের মেয়ের বিয়েটা চুকে গেলেই পাঠিয়ে দেব। যশোদা উঠিয়া আসিবে, হঠাৎ জ্যোতির্ময় জিজ্ঞাসা করিল, আচ্ছা চাঁদের মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। চক্রবর্তী মশাইকে তো তুমি চেনো, তোমার কি মনে হয় সামান্য কটা টাকার জন্য উনি ছোট লোকমি করতে পারেন? যশোদা সঙ্গে সঙ্গে বলিল, তা পারেন। পারেন? জ্যোতির্ময় যেন স্তম্ভিত হইয়া গেল। সত্যপ্রিয়র মেয়ের বিবাহের 3 দিন আগে সত্যপ্রিয় মিলে ধর্মঘট আরম্ভ হইয়া গেল। কেবল ধর্মঘট নয়, একটু মারামারিও হইয়া গেল। এবারও মারামারির সূত্রপাত হইল মতির জন্য, বড় রহস্যময় মারামারি। পরদিন ধর্মঘট হইবে, কাজ করিতে হইবে না ভাবিয়া আগের দিন রাত্রে মতি মিলের প্রায় 1 মাইল দূরে তার একটি চেনা স্ত্রীলোকের ঘরে নিশ্চিন্ত মনে মদ খাইতে গিয়াছিল। একাই গিয়াছিল। কালোকে বিবাহ করিবার পর সুধীর আর মতির সঙ্গে হল্লা করিতে বাহির হয় না। কার যেন একটু রাগ ছিল মতির উপরে। এতদিন গোয়ার সুধীরটার সঙ্গে থাকায় মতিকে কিছু বলিতে পারে নাই। সেদিন রাত্রে একা পাইয়া মারিয়া সে মতিকে একেবারে জখম করিয়া দিল। পরদিন সত্যপ্রিয় মিলে গুজব রটিয়া গেল যে মতি খুন হইয়াছে। মিলের সামনে কয়েকশো শ্রমিক জমায়েত হইয়াছিল। 100-3 শ্রমিক ধর্মঘটে যোগ দেয় নাই। মিলের গেট বন্ধ করিয়া কাশীবাবু তাদের দিয়া কিছু কিছু কাজ চালাইবার চেষ্টা করিতেছিল। ভিতরের মজদুরদের অন্য পথে বাহির হইবার চমৎকার ব্যবস্থা কাশীবাবু করিয়াছিল, কিন্তু তারা দল বাঁধিয়া সদরের গেট দিয়াই বাহির হইয়া আসিল। কত লোকে কত রকম উস্কানি যে দিতেছিল। বাহিরের দলের একজন হাঁকিয়া বলিল, তোরা মতিকে মারলি কেন রে? বলিয়াও সেও যে ভিড়ের মধ্যে মিশিয়া গেল। ভিতরের দলের একজন হাঁকিয়া বলিল, তোরাও অমনিভাবে মরবি।
বলিয়া সেও ভিড়ের মধ্যে কোথায় মিশিয়া গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মারামারি আরম্ভ হইয়া গিয়াছে এবং পুলিশ আথালি পাথালি সকলকে পিটাইতেছে। কয়েকজন জখম হইয়া হাসপাতালে গেল, কয়েকজন গ্রেপ্তার হইয়া হাজতে গেল। মিল অঞ্চল প্রায় জনশূন্য হইয়া পড়িল। সেই দিন সন্ধ্যার সময় যশোদা যখন হাসপাতালে কয়েকজন আহত শ্রমিকের কাতরানি শুনিতেছে, সত্যপ্রিয় মিলের মজদুরদের মধ্যে খবর রটিয়া গেল যে ধর্মঘট উস্কানির জন্য যশোদার উপর এমন অকথ্য অত্যাচার করা হইয়াছে যে তাহাকে হাসপাতালে যাইতে হইয়াছে। মতি খুন হয় নাই এ খবরটাও পাওয়া গেল। পরদিন একজন মজুরও সত্যপ্রিয় মিলে কাজ করিতে গেল না। মতির মতো যশোদার সম্পর্কেও গুজবটা যে সত্য নয় এটা অবশ্য ক্রমে ক্রমে সকলেই জানিতে পারিল, কিন্তু তখন আর সেজন্য কিছু আসিয়া যায় না। কাল মারামারিটা হইয়া যাবার ফলে সত্যপ্রিয় মিলের মজুরদের মধ্যে মনের মিল হইয়া গিয়াছে। মারামারির ফলে মনের মিল? মজুরদের মধ্যে ওরকম হয়, ওরা ছোট লোক কিনা। দু একজন লোক দলের মধ্যে চির খাওয়াইয়া দেয়, একজনের মনে হয়তো একটু অভিমান আছে। ধর্মঘটের দাবি উঠাইতে তার পরামর্শটা গ্রাহ্য করা হয় নাই। সে কয়েকজনকে শুনাইয়া বলিল, কর্ম নেই ধর্ম ঘটে। কয়েকজনের মনে হইল তাই তো বটে, কি দরকার হাঙ্গামায়। কয়েকজনের মনে হইল একজন যেন বড় বেশি উঠিয়া পড়িয়া লাগিয়াছে ধর্মঘটের জন্য, ওর মতলবটা কি। হিংসা, ভয়, সন্দেহ, দুর্বলতা, অবিশ্বাস, ভুল ধারণা আর আত্মমর্যাদার অভাব তো চিরদিন পুরোমাত্রাতেই আছে। তার উপরে একটু কুপরামর্শ জুটিলে আর দেখিতে হয় না। যে ধর্মঘট করে না সে ভাবে, যারা ধর্মঘট করিয়াছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কি। একটু হাতাহাতি মারামারি করিতে পাইলে এই চরম প্রশ্নের মীমাংসাটা তাদের হইয়া যায়। হঠাৎ যেন তাদের তুচ্ছ জীবনে এ ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করিতে পারে। কুপরামর্শদাতারা সময় মতো সাবধান না হইলে এই জন্য মারামারির পর মজুরদের মনের মিল হইয়া যায়। মারামারিতে সুধীর একটু জখম হইয়াছিল। পরদিন সকালে ঘর হইতে তাকে পুলিশে ধরিয়া লইয়া গেল। জগৎকেও তারা খুঁজিতেছিল, কিন্তু তাকে পাওয়া গেল না। চাঁপা নির্বিকার চিত্তে বলিল, আমি কি জানি তার খবর, রাতে ঘরে ছিল না। যশোদা রান্না করিতেছে, ঝড়ের মতো কালো ছুটিয়া আসিয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল, ও দিদি, পুলিশে ধরে নিল যে। যশোদা বলিল, নিক না, জোয়ানমধ্য মানুষটাকে পুলিশে কি গিলে খাবে? হাঙ্গামা মিটলেই ছেড়ে দেবে দুদিন পরে। কালো তা বুঝিতে চায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপে আর ফুপাইয়া ফুপাইয়া কাঁদে। মেয়ে মানুষ সমস্ত গণ্ডগোলের গোড়া। এই মতবাদ খাড়া করিয়া যশোদা যে এ বাড়িতে স্ত্রীলোক থাকিতে দেয় না, এ বাড়িতে ঢুকিয়া কালো যেন যশোদার সেই মতবাদটাই প্রমাণ করিয়া দিতে থাকে। যশোদা শেষে রাগ করিয়া বলিল, কেবল কি পীড়িত করতে জেনেছিস বাছা সংসারে? একটু এদিক ওদিক হলে যদি চোখে আঁধার দেখবি, পীড়িতের মানুষটাকে আঁচলে বেঁধে রাখিস না কেন? এই বলিয়া রাগে আগুন হইয়া যশোদা হন হন করিয়া হাজির হইল একেবারে গলির মোড়ে, যেখানে কাশীবাবু একটু আড়ালে গা ঢাকা দিয়াছিল। সুধীরকে ধরানো হচ্ছে কি জন্যে? ওরা মারামারি করেছেন নিজেদের মধ্যে, আপনার তাতে কি? এমনিতে পুলিশ তো মেরে লোপাট করে দিলে, আপনি আবার বেছে বেছে এক একজনের পিছনে লাগছেন কেন? সঙ্গে পুলিশ ছিল। কাশীবাবু নির্ভয় একগাল হাসিয়া বলিল, সুধীর তোমার পীড়িতের লোক নাকি যশোদা? তা তো জানতাম না, জড়িয়ে ধরার সময় বের পায়। বটেরে মুখ পড়া, রসিকতা হচ্ছে। হাত ধরিয়া হ্যাঁচকা টানে কাশীবাবুকে কাছে টানিয়া আনিয়া ঘাড় ধরিয়া মাথাটা নিচু করিয়া যশোদা ভদ্রলোকের মুখখানা জোরে জোরে রাস্তায় ঘষিয়া দিল। কাশীবাবু যখন সোজা হইয়া দাঁড়াইল, মুখের অর্ধেক চামড়া তার উঠিয়া গিয়াছে, দরদর করিয়া রক্ত চোয়াইয়া পড়িতেছে। সুতরাং সুধীরের সঙ্গে যশোদাও হাজতে গেল। ঘণ্টা তিনেক পরে সত্যপ্রিয় স্বয়ং তাকে ছাড়াইয়া লইয়া আসিল। যশোদার সামনেই মুখে ব্যান্ডেজ বাঁধা কাশীবাবুর কাছে হাত জোর করিয়া বলিল, আপনাকে মিনতি করছি কাশীবাবু,
আমায় না জানিয়ে দয়া করে কিছু আপনি করতে যাবেন না। দুদিন একটু ব্যস্ত আছি, দাঙ্গা বাঁধিয়ে পুলিশ ডেকে এক কাণ্ড করে আপনি বসে আছেন। আমার মিলের লোককে পুলিশে ধরে নিয়ে গেল। আপনি ভাবছেন এতে আমার সম্মান খুব বাড়ল? কে ডাকতে বলেছিল আপনাকে পুলিশ? আমার দেশের মানুষ ওরা, দুটি অন্যের জন্য খাটতে এসেছে। খিটিমিটি বাঁধে নিজেদের মধ্যে, তা মিটিয়ে নেব। ওদের না পোষায় ওরা কাজ করবে না, আমার না পোষায় আমি কারখানা তুলে দেব। পুলিশ ডাকবো কোন লজ্জায়? যশোদা অবাক হইয়া চাহিয়া রহিল। কাশীবাবুর রাস্তায় ঘষা মুখটা বোধহয় বড় জ্বালা করিতেছিল। মাথা ঠিক ছিল না। সত্যপ্রিয় তীব্র অনুযোগে থতমত খাইয়া সে বলিয়া বসিল, আগে আপনি তো নিজেই। সত্যপ্রিয় গর্জন করিয়া উঠিল, যান যান, বাড়ি যান আপনি। আপনার মতো অপদার্থ লোক রেখেই আমার সর্বনাশ হবে একদিন। কাশীবাবু বিছানায় শুইয়া স্ত্রীর সেবা গ্রহণের জন্য বাড়ি গেল। সত্যপ্রিয় বলিল, যশোদা, 3 মাস আমি মিলের কোনো ব্যবস্থা বদলাতেও পারবো না, নতুন ব্যবস্থা চালাতেও পারবো না। আমি যদি বলি 3 মাস পরে আমি নিজে খোঁজ খবর নিয়ে ওদের সমস্ত নালিশ আর দাবির ব্যবস্থা করব, হাঙ্গামাটা তুমি মিটিয়ে দিতে পারবে? যশোদা ভাবিয়া বলিল, আপনি যদি বলেন। আমি বলছি। যশোদা চেষ্টা করিয়া দেখিতে রাজি হইয়া চলিয়া আসিল বটে, মনটা তার খুঁতখুত করিতে লাগিল। এই সময় ধর্মঘট চালাইয়া যা কিছু আদায় করিতে পারা যায় আদায় করিয়া লইলেই ভালো হইত। এসব মতলববাজ লোককে বিশ্বাস আছে? 3 মাসে কত কি করিয়া বসিবে, ঠিক আছে কিছু? কিন্তু টাকা সম্বন্ধে যত মতলববাজ লোকই হোক, ব্যবসাদার মানুষেরা ওরকম একটু হয়। দেশ সম্বন্ধে একটু মমতা বোধহয় আছে সত্যপ্রিয়র। পুলিশ সম্বন্ধে যে কথাগুলি সত্যপ্রিয় বলিল, তার মধ্যে একটু আন্তরিকতা আছে বলিয়া মনে হইল না। বাড়ি ফিরিয়া কালোর খোঁজ করিতে গিয়া যশোদা দেখিল, না খাইয়া ঘরে কবাট দিয়া সে পড়িয়া আছে। যশোদা ডাকিতে সে দরজা খুলিয়া দিল। ঘরের মধ্যে আলো একটু কম। আলো কম বলিয়াই বোধহয় কি যে একটা আশ্চর্য কমনীয় রূপ চোখে পড়িল কালোর দুঃখক্লিষ্ট মুখে। ন্যাকামি দেখিয়া রাগ করার বদলে যশোদা যেন একটু আশ্চর্য হইয়া গেল। এমন সময় এমন দেখায় কেন মানুষের মুখ? মুখখানা কচি বলিয়া, না সত্যই ভিতরের কিছু মুখে ফুটিয়া বাহির হইতেছে? এরকম আকুল হওয়ার মধ্যে সুখ আছে নাকি কিছু? একটা বিশেষ ধরনের আনন্দ? যশোদা যার স্বাদ জানে না। যশোদার দেহে সুধীরের বাহুর বের না পাওয়ার রসিকতাটা যশোদা ভুলিতে পারিতেছিল না। প্রেমিকের বাহুবন্ধনের জন্য যশোদার কিছুমাত্র মাথা ব্যথা নাই। তবু ঘুরিয়া ফিরিয়া মনে হইতেছিল, কথাটা তো মিথ্যা নয় কাশীবাবুর। দেহটা তার একটু বড়সড় বইকি। যেমন ধরো এই কালো, এই ছিপছিপি পাতলা মেয়েটাকে সুধীর যেমনভাবে বুকে লইতে পারে, ঠিক তেমনিভাবে যশোদাকেও বুকে লইতে পারে একজন বোধহয়, ধনঞ্জয়। কাশীবাবুকে ডাকিয়া আনিয়া ধনঞ্জয় চেহারাটা একবার দেখাইয়া দিবে নাকি? একবার বলিয়া দিবে নাকি যে আপনার মতো বামন অবতার সবাই নয়? মশাই, হ্যাঁ দেখুন চেয়ে। হাতে হাতে অবশ্য প্রমাণ করিয়া দেওয়া চলিবে না যে যশোদাকে বের দিবার পক্ষে ধনঞ্জয়ের বাহু দুটি যথেষ্টই লম্বা। কিন্তু ধনঞ্জয়ের পা কাটা গিয়াছে। আর কি এখন মানুষকে ডাকিয়া গর্বের সঙ্গে তাকে দেখানো চলে? অপরাধটা যেন কালোর। এমনিভাবে হঠাৎ বেচারা কালোর ওপরে রাগ করিয়া সে বলিল, না খেয়ে পড়ে আছিস যে ছুরি, একটা দিনের জন্য তোকে ছেড়ে যেতে পারে না মানুষটা? কালো সাগ্রহে বলিল, একটা দিন দিদি, কাল আসবে। আজকেই হয়তো আসবে। যা নে খাবি যা। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।